থামে থামছে না প্রাণহানি, নতুন সংকট, পরীক্ষার কিট স্বল্পতা, মজুত মাত্র কয়েকদিনের, এক সপ্তাহের মধ্যে সমাধানের আশা। সবগুলো প্রতিদিন পরীক্ষা করতে পারছি না, এটা ঠিক। কিছু স্যাম্পল আমাদের জমে গিয়েছে, কিট সংখ্যা কম ছিল। 2-1 দিনের মধ্যে আমাদের আরও 30টা কিট আসবে, আগামী সপ্তাহে আবার 100টা কিট আসবে। দেশে এলো 15 লাখ টিকা, 4 দিনের মধ্যে আসবে আরও 1 কোটির বেশি। প্রকোপ বাড়লে মোবাইল হাসপাতাল চালুর ঘোষণা। এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ MR, TD, BCG, TCB, BOPP অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুশিন ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চলছে কূটনৈতিক তৎপরতা, জানালেন মির্জা ফখরুল। মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল সরকার, দেশের স্বার্থ রক্ষা করবেন প্রধানমন্ত্রী, জানালেন উপদেষ্টা। বাণিজ্য বাড়াতে সব দেশের সঙ্গেই চলছে আলোচনা। 2 সপ্তাহ পর হাওরে রোদের ঝলক, ধান শুকাতে ব্যস্ততা, এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমি। শ্রমিক সংকটে সব ফসল তোলা অনিশ্চিত, নেই বড় বন্যার শঙ্কা। টাকা দিলেই সরকারি চাকরি, ফাঁদ পেতে প্রার্থী জোগাড়, প্রক্সি পরীক্ষা ও ডিভাইসে উত্তর সরবরাহের চুক্তি, জনপ্রতি হাতিয়ে নিচ্ছে 5 থেকে 20 লাখ টাকা, অধরা মূল হোতা। এবং পশ্চিমবঙ্গ নির্বাচনে ভরাডুবির পরও পদত্যাগে নারাজ মমতা, সংকট এড়াতে বরখাস্তের আহ্বান। সরকার গঠনে দফায় দফায় বৈঠক বিজেপির, নির্বাচনী সহিংসতায় নিহত বেড়ে 4। হামে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা, এর মধ্যেই নতুন সংকট, শনাক্তের কিট স্বল্পতা। একমাত্র পরীক্ষাগার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আছে মাত্র 1200 কিট, বিপরীতে অপেক্ষমান নমুনা হাজারের বেশি। 1 সপ্তাহের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাহিদা মতো কিট আসবে বলে জানিয়েছেন পরিচালক। বিগত সরকারের অবহেলায় সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আজ ইউনিসেফ ও গ্যাভি থেকে কেনা 15 লাখ ডোজ হাম রুবেলা টিকা এবং 90,000 টিটেনাস টিকা এসেছে দেশে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। 2 মাসের কম সময়ে হামে মৃত্যু হয়েছে 3 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 42,000। রোগ শনাক্তে দেরি হওয়ায় হাসপাতালে ভর্তি শিশুদের অধিকাংশেরই অবস্থা জটিল হয়েছে। অভিভাবকরা জানান, শুরুতে জ্বর হিসেবে বিবেচনা করা হলেও পরবর্তীতে দেখা দেয় হাম। এতে বিভিন্ন হাসপাতাল ঘুরে নষ্ট হয় সময়। নারায়ণগঞ্জ বিষ্টুইয়া দেখাইছি, সেখান থেকে বলছে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে হাসপাতাল ঢাকা নিয়ে ভর্তি করেন। সে বলছে ওর অবস্থা তো বেশি খারাপ, তাহলে ওরে মহাখালী নিয়ে যান। তারপরে আমরা এখানে চলে আসছি। তারপরে সে প্রেসক্রিপশন করে দিয়েছে যে যদি বেড না পান তাহলে বাসায় নিয়ে এই ট্রিটমেন্টগুলো করবেন। টিকাটা যদি দিতাম আগে তো আমার এই হয়রানটা হয় না, আমার বাচ্চাটার কষ্ট হয় না। এমন পরিস্থিতির মধ্যে দেখা দিয়েছে হাম শনাক্তের কিট স্বল্পতা। দেশের একমাত্র হাম পরীক্ষাগার রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে আছে মাত্র 1200 নমুনা পরীক্ষার কিট, বিপরীতে অপেক্ষমান নমুনা 7000-এর বেশি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানান, নমুনা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে স্বল্পতা। আগামী 1 সপ্তাহের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পর্যাপ্ত কিট পাওয়া যাবে বলে জানান তিনি। স্যাম্পল যা আসছে তা সবগুলো প্রতিদিন পরীক্ষা করতে পারছি না, এটা ঠিক। কিছু স্যাম্পল আমাদের জমে গিয়েছে, যেহেতু আমাদের কিট সংখ্যা কম ছিল। 2-1 দিনের মধ্যে আমাদের আরও 30টা কিট আসবে, আগামী সপ্তাহে আবার 100টা কিট আসবে। 130টা পেলে আমাদের ব্যাকলগটা ক্লিয়ার হয়ে যাবে। এদিকে কিট সংকট নিয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন ছাড়া আর কোনো অব্যবস্থাপনা নেই। বিগত সরকারের অবহেলার কারণে তৈরি হওয়া সংকট এখন কমে এসেছে। 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম, সাথে আরও রিসিভ করলাম আমরা 90,000 টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়ার ভ্যাকসিন আমরা একসাথে রিসিভ করলাম এইমাত্র। ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ MR, TD, BCG, TCB, BOPP অ্যান্ড পেন্টা ভ্যাকসিন
দেশে পৌঁছবে। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ ও গ্যাভি থেকে কেনা 15 লাখ ডোজ হামরুবেলার টিকা এবং 90,000 টিটেনাস টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। 10 মের মধ্যে সব ধরনের 1,08,00,000 ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি 205 জন। বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। বেশ কয়েকটি জেলার মতো সিলেটও দিন দিন হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এই শিশুটির বয়স হয়েছে 8 মাস। তার বাড়ি হচ্ছে নবীগঞ্জে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 19 জন। এর মধ্যে হামে মারা গেছেন 3 জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 16 জন। জানিয়ে রাখতে চাই, গত 24 ঘন্টায় সিলেটে নমুনা পরীক্ষার মাধ্যমে 5 জনের হাম শনাক্ত হয়েছে এবং গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে 48 জন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে 205 জন রোগী ভর্তি রয়েছে হামের উপসর্গ নিয়ে। সকালেই সিলেটের সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী থেকে শুরু করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই শহীদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শন করেছেন এবং তারা এই হাসপাতালের চিকিৎসা সেবা উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন কার্যকরী কথা বলেছেন। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব নেওয়া হয়েছে। এছাড়াও শহীদ শামসুদ্দিন হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ পরিচালনায় কিন্তু এই শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ডেডিকেটেড করা হয়েছে হামের চিকিৎসার জন্য। এছাড়াও জানিয়ে রাখতে চাই, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক তিনি জানিয়েছেন যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10টি পিআইসিইউ রয়েছে এবং রোগীর চাপ না সামলাতে পেরে কিন্তু শহীদ শামসুদ্দিন হাসপাতালে আরও 6 থেকে 7টি পিআইসিইউ কিন্তু তৈরি করেছেন, যাতে চিকিৎসা সেবাটা প্রপারলি দেওয়া যায়। এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি বলছেন সকলের সমন্বয়ে যাতে করোনা যেভাবে জয় করা হয়েছিল, করোনায় যেভাবে অন্যান্য জেলা থেকে সিলেটে কম ছিল, সেই জায়গাটা যাতে ধরে রাখতে পারে, যাতে হামেও তেমন ক্ষয়ক্ষতি না হয়, এই কারণে কিন্তু চিকিৎসা সেবা উন্নত করার চেষ্টা করা হচ্ছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালে কিন্তু এখন যে রোগীরা রয়েছেন তারা কিন্তু উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে, এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে সিলেটে যে হামের যে প্রকোপ এটির সবশেষ। সিলেট থেকে হামের খবর জানাচ্ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। ভারত থেকে পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মামলা যাচাই বাছাইয়ে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে মেলার জন্য খেলার মাঠ বরাদ্দ না দিতেও নির্দেশনা এসেছে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের বৈঠকে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারণায় অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে সরব ছিল বিজেপি। ভোটে ভূমিধস জয়ের পর এখন সে প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে গেরুয়া শিবির। এতে সীমান্ত দিয়ে পুশ ইন নিয়ে বাড়ছে শঙ্কা। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজিবিকে সতর্ক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা, জুলাই আন্দোলনের সময়ের মামলার তালিকা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রযুক্তি নির্ভর এই দুনিয়াতে আমরা যতই এগিয়ে যাচ্ছি, ক্রাইমের ধরনটাও বিভিন্নভাবে রূপ পাল্টাচ্ছে। সেই জন্য আমরা এগুলোকে অ্যাড্রেস করার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থাও গ্রহণ করব। সেই জন্য আমরা অলরেডি একটা কমিটি করে দিয়েছি। এর আগ পর্যন্ত আমরা যেভাবে পারি সেই সাইটগুলো, সেই ওয়েবগুলো ব্লক করার চেষ্টা করছি। জুয়া, অনলাইন জুয়া, মাদক, এগুলো আমাদের অগ্রাধিকার, এগুলো বন্ধ করতেই হবে। এখন থেকে জেলা প্রশাসনের কোনো খেলার মাঠ মেলার জন্য বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের সুবিধাগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে বলে জানান মহিলা, শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা মেলার জন্য বিগত সময় অনেক সময় দেখেছি যে পারমিশন দেওয়া হয়েছে মেলা করার জন্য, বাট আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। কত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল, এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। সকল ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন পরিবেশ মন্ত্রী।
নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায়ে সরকার কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে 3 মাসের মধ্যে গ্যাস উত্তোলনের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। রাজধানীর বনানীতে একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ISTR আয়োজিত সংলাপ শেষে ব্রিফিংয়ে সরকারের নীতি নির্ধারকরা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। 2024-এর অভ্যুত্থানের পর থেকেই নানা ইস্যুতে প্রতিবেশী ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বাংলাদেশের। এর মধ্যেই দেশটির বিধানসভা নির্বাচন ঘিরে সম্পর্ক উন্নয়নে নতুন করে ভাবছে সরকার। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ ভাবনা জানতে সরকারের নীতি নির্ধারকদের নিয়ে সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চ ISTR। আলোচনা শেষে এলজিআরডি মন্ত্রী জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। আগামীতে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদার এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সরকারের অন্যতম লক্ষ্য। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনো যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। বিএনপি মহাসচিব বলেন, আমলাতান্ত্রিক ধীরগতিতে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন। জ্বালানি সংকট মেটাতে 3 মাসের মধ্যে নতুন গ্যাস উত্তোলনের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং একই সঙ্গে অনশোর এবং অফশোর যে এক্সপ্লোরেশন, আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো, সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, জ্বালানি চাহিদা মেটাতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমদানির প্রক্রিয়া চলমান। বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জ্বালানি ক্ষেত্রে আমরা দেখেছি ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল, কিন্তু কিভাবে গভর্নমেন্ট দেশি বিদেশি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে, ইন্টারন্যাশনাল বার্গেনিং নেগোসিয়েশন করেছে, অল্টারনেটিভ সোর্সিং করেছে। সংলাপে দেশীয় অংশীজনদের পাশাপাশি অংশ নেন বিদেশি কূটনীতিকরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল। সচিবালয়ে মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, চুক্তির অধীনেই বাণিজ্য বাড়াতে চায় 2 দেশ। বাণিজ্য বাড়াতে সব দেশের সঙ্গেই চলছে আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির শর্ত নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা, তবে থেমে নেই বাস্তবায়ন। এরই মধ্যে বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। পররাষ্ট্র বাণিজ্য ও পরিবেশ মন্ত্রীর পর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল বর্তমান সরকার। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধারে এই চুক্তি কাজে লাগাতে চায় বাংলাদেশ। বর্তমান সরকার একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। আমাদের অর্থনীতির বহুমুখীকরণ দরকার, প্রতিযোগিতায় সক্ষমতা দরকার এবং উৎপাদনশীলতা বাড়ানো দরকার। আমাদের বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানো দরকার। শুধু একক কোনো রাষ্ট্রের সঙ্গে নয়, বাণিজ্য বাড়াতে সব দেশের সঙ্গেই আলোচনা চলছে বলেও জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরও রপ্তানি বাড়ে। বাণিজ্য চুক্তি নিয়ে ভবিষ্যতে আরও সংলাপ হবে বলে জানান উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুতই একনেকে তোলা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, 180 দিনের করণীয় সহ তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। পানি সম্পদ মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচি সহ জনসভায় যোগ দিতে 16 মে চাঁদপুর ও 25 মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা
প্রায় সম্পন্ন। মিটিং যেটি হবে একনেক সভায়, তার আগ পর্যন্ত আমাদের প্রায়োরিটি বেসিস কি কি কাজগুলো সম্পন্ন করা দরকার ইমিডিয়েট, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। তিস্তা মহাপরিকল্পনা সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। 2013 সালে রাজধানীর শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। এ মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আব্দুল জলিল মণ্ডলের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান 2020 সাল থেকে হৃদরোগে আক্রান্ত তিনি। হার্টের 7টি ব্লক রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে শারীরিক অবস্থা খুব বেশি গুরুতর নয় উল্লেখ করে জামিন আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এদিকে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 7 জুন ধার্য করেছেন আদালত। এছাড়া লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের আদালত অবমাননার অভিযোগ শুনানি হবে 14 মে। আমি 2020 সন থেকে হার্টের রোগী, আমার 7টা ব্লক আছে এবং আমি নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন থাকার জন্যই আমার পক্ষে জামিনের আবেদন দাখিল করা হয়। জেল কর্তৃপক্ষ আজকে একটা মেডিকেল রিপোর্ট সাবমিট করে কিছু পরীক্ষা দিয়েছে। আমি যে অসুস্থ এটাও মেডিকেল রিপোর্টে এসছে। দুপুরের সময় আরো থাকছে। নেত্রকোনায় ধর্ষণের পর অন্তঃসত্ত্বা 12 বছরের শিশু। মামলার পর 13 দিন বারবার অবস্থান পরিবর্তন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের। ময়মনসিংহ থেকে গ্রেফতার। 2 সপ্তাহ পর হাওরে রোদের ঝলক। সুনামগঞ্জ কিশোরগঞ্জে ধান শুকাতে ব্যস্ত কিষানি। নেত্রকোনা হবিগঞ্জে পানি কমলেও বাড়ছে মৌলভীবাজারে। এখনও হাওড় অঞ্চলে ডুবে আছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। শ্রমিক সংকট ও আকাশ ছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ধান কেটে আনা কঠিন হয়ে পড়েছে। নষ্ট হওয়ার শঙ্কায় কম দামে ফসল বিক্রি করে দিচ্ছেন কৃষকরা। 2 সপ্তাহ বৈরী আবহাওয়া শেষে হাওড় অঞ্চলে দেখা মিলল রোদের। এতে খানিকটা স্বস্তিতে কৃষক। তপ্ত রোদে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে ধান শুকানোর ব্যস্ততা। রাস্তা কিংবা বাড়ির উঠানে কর্মমুখর কিষানি। সরকার ধান কেনা শুরু করলেও সময় মতো শুকাতে না পারায় বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে কম দামে কাঁচা ধান বিক্রি করে দিতে হচ্ছে কৃষকদের। ধানগুলা মনে হরুকা আসছে, এই ধানগুলা হয়তো আস্তে আস্তে শুকানি হচ্ছে। রোদ দিচ্ছে, সে কারণে ধান নিতে পারতেছি। আরো 15 দিন হলে আমরা ধানটা বাড়িতে নিতে পারবো। রোদ্রটা বালা রকম ভাবে আমরা পাই, তাহলে যতগুলা ধান নষ্ট হইছে তো হইছে, আর যেগুলা বাড়িতে আনতাম পারছি এগুলারে হুকানি যাইব। নেত্রকোনা ও হবিগঞ্জের হাওড় এলাকায় কমছে পানি, তবে এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমির ধান। কৃষকরা বলছেন শ্রমিক সংকট ও আকাশ ছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ফসল কেটে আনা কঠিন হয়ে পড়েছে। উজানের ঢলে মৌলভীবাজারে আবারও বাড়ছে হাওরের পানি। হাকালুকি, কাউয়াদিঘি সহ বেশ কয়েকটি হাওরে নষ্ট হয়ে গেছে প্রায় 3,500 হেক্টরের বোরো ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে সুনামগঞ্জের দেখার হাওরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা আছি এই সুনামগঞ্জের দেখার হাওরের একটি মারাখোলা। এই মারাখোলায় দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ ধান শুকোতে দিচ্ছে। এখন ঠিক কাঠফাটা রোদ উঠেছে এবং কাঠফাটা রোদে কৃষিয়ানিরা একটু পর পর ধানগুলি নেড়ে চেড়ে দিচ্ছেন যাতে ভালোভাবে শুকায়। এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গেল 20 দিনের মধ্যে এরকম টানা রোদ কখনো ওঠেনি। কখনো 2 ঘন্টার জন্য, কখনো 3 ঘন্টার জন্য রোদ উঠেছে, কিন্তু এরকম টানা অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত টানা রোদ সেটা উঠেনি। সে টানা রোদ না ওঠার কারণে তারা ধান শুকাতে পারছেন না। কারণ আপনি জানেন যে একটি ধানগুলি গোলাজাত করতে হলে কমপক্ষে 3 থেকে 4 বার রোদে শুকাতে হয় এবং সেই 3-4 বার রোদে শুকানোর পরেই ধানগুলি গুদামে বিক্রি করা যায় এবং গোলাজাত করা যায়। আপনারা যদি দেখেন এই যে সবুজ মাঠ, এই মাঠে আসলেও ধান শুকানোর কথা ছিল না, কিন্তু ধানের খোলাগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে এই সবুজ মাঠে কৃষকরা ত্রিপাল বিছিয়ে ধান রোদে দিয়েছেন এবং তারা আশা করছেন যে এইভাবেও যদি কিছুটা হলেও তাদের ধান রক্ষা
রক্ষা করা যায়। এই যে সুনামগঞ্জের শত শত খোলা এরকম হাজার হাজার মন ধান ভিজা ধান রয়ে গেছে এবং যেগুলি শুকানোর জন্য কমপক্ষে 5 থেকে 10 দিন এই টানা রোদের দরকার। একটা টানা রোদেই তাদের এই যে দুঃখের দুর্দশার গোছাতে পারে। যদি বলি বৈশাখের চিত্র, আসলে সুনামগঞ্জে এইভাবে এবার বৈশাখ আসেনি। বৈশাখের নেই নবান্নের উৎসব, নেই নবান্নের পিঠা পায়েস, নেই কোনো কিছু। আসলে কৃষকরা এই শুরু থেকে দুর্যোগের মুখে পড়েছিল এবং বৈশাখের শুরুটা হয়েছিল দুর্যোগ দিয়ে এবং শেষও হচ্ছে দুর্যোগ দিয়ে এবং ইতিমধ্যে 20,000 হেক্টর জমির জলাবদ্ধতায় তলিয়ে গেছে। এতে প্রায় 1 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি শুধু দেখার হাওরের চিত্র নয়, এটি সুনামগঞ্জে 137টি হাওরের চিত্র। এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে কৃষকদের ধান শুকানোর সবশেষ খবর। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। এদিকে মের শেষের দিকে ঘূর্ণিঝড় হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন শঙ্কা নাকচ করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের দাবি, নিম্নচাপের প্রভাবে মাস জুড়ে এলাকা ভেদে থাকবে বৃষ্টির দাপট। হাওরের ফসল এখনও পানিতে তলিয়ে থাকলেও দেশে বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন কামরুল হাসান। এপ্রিলে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড গড়েছে ফেনী। 1 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাতকে কেউ কেউ নাম দিয়েছেন মেঘ বিস্ফোরণ। আবহাওয়া অফিস বলছে, গত বছরের তুলনায় এবার এপ্রিলে বৃষ্টিপাত বেড়েছে 76%। অতিবৃষ্টিতে ভেসেছে দেশের হাওড় অঞ্চল, নষ্ট হয়েছে মাইলের পর মাইল কৃষকের বোরো ধান। ফসলের ক্ষতি হলেও বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার কারণে বাঁধ ভেঙে পানি ঢুকছে এরকম আসলে বিষয়টা ঘটেনি, ঘটলেও খুব বিচ্ছিন্নভাবে ঘটেছে। যেরকম হবিগঞ্জে একটা বাঁধ ভেঙে গিয়েছিল। এখন যে আমরা যেটা দেখতেছি এটা কিন্তু আসলে প্রাক মৌসুমি বন্যা। এই টাইমে মানুষের কোনো ক্ষতি হয় না, ফসলের ক্ষতি হয়। বৈশ্বিক আবহাওয়ার উপর বিবেচনা করে এবার শুষ্ক যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। শুধু বৃষ্টি নয়, এপ্রিল জুড়ে বজ্রপাতেও মৃত্যুর রেকর্ড দেখেছে দেশবাসী। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় হতে পারে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা নাকচ করলেন আবহাওয়াবিদ। তার দাবি, ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি। গত বছর এপ্রিলের তুলনায় এবছরে প্রায় 76% বেশি বৃষ্টি হয়েছে। এই বছর শুরু থেকে একটা আনইউজুয়াল ওয়েদার কন্ডিশন ছিল, শক্তিশালী একটা পশ্চিমা লঘুচাপের প্রভাব ছিল যেটা দীর্ঘ সময় ধরে, এবং এর প্রভাবেই বেসিক্যালি বৃষ্টি হয়েছে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যদি স্ট্রং থাকে সেই সময় কোনো ধরনের সাগরে অ্যাক্টিভিটি থাকে না, কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকে না। মে মাস শেষের দিকে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে, তারপরও এটা হয়তো এখনও বলা যায় না কোন দিকে যাবে। দেশে চলতি মাসে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই মনে করছে আবহাওয়া অফিস। পরিস্থিতি নজরদারির পাশাপাশি আগাম প্রস্তুতি নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিভাগের 40টির বেশি নদী খাল দখল ও দূষণের কারণে মৃতপ্রায়। কালের বিবর্তনে অর্ধেকের বেশি নদী হারিয়ে গেছে মানচিত্র থেকে। দুপার দখলের কারণে নদীর রূপ নিয়েছে সরু খালে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সাইফুর রহমান রকির রিপোর্ট। দখল দূষণে নওগাঁর আত্রাই, ছোট যমুনা, তুলসীগঙ্গা সহ 6টি নদ নদী অস্তিত্ব সংকটে। এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো বর্ষা মৌসুমেও যেন মরা খাল। নাটোরের 19টি নদীর মধ্যে দখল দূষণে সবচেয়ে বেহাল দশা নারদ নদ ও বড়াল নদীর। এছাড়া বারনয় ও মুসা নদীও দখল করেছে প্রভাবশালীরা। এছাড়া জেলার 58টি বড় খালের বেশিরভাগই দখল হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের 4টি নদীর মধ্যে মহানন্দায় রাবার ড্যাম ও পাগলা নদী খননের কারণে নাব্যতা থাকলেও পুনর্ভবা ও পদ্মা নদীতে পানি নেই। রাজশাহী শহরের পার ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। লালন শাহ মুক্তমঞ্চের সামনে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক স্থায়ী অস্থায়ী দোকানপাট। এছাড়া বড়াল, নারদ ও হুজ্জা নদীতে বাদ দিয়ে ধান ও মাছের চাষ করছেন স্থানীয়রা। সমস্ত ড্রেনের পানিগুলো এইদিকে ছাড়ার জন্য আমাদের এইদিকে এখন চাষাবাদের জন্য অসুবিধা। আবাদেরও ক্ষতিকর, আমাদেরও ক্ষতিকর, এই যে দুর্গন্ধ বাড়েছে। রাজশাহীর পবা উপজেলার বারনয় নদী এটি, তবে দেখে বোঝার উপায় নেই, কারণ দুই ধার সংকুচিত হয়ে যাওয়ায় এখন এটি খালে পরিণত হয়েছে।
এটা নদী, আমরা এটা সম্পূর্ণটা আমরা নিজে ভরাট করেছি। আমাদের অনুমতি নেওয়া লাগেনি। একবার দরগার থেকে কিছু মানুষ আসছিল, বলেছিল যে আপনারা যেহেতু দোকান এখানে করছেন, তো আমাদের কাছে বছর চুক্তিতে সরকারের কাছ থেকে জায়গাটা নেন। পানি উন্নয়ন বোর্ড বলছে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। যেসব নদী আছে যেগুলোর খনন প্রয়োজন, পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী বিভাগে 40টির বেশি নদ নদী ও খাল দখল দূষণের কারণে রয়েছে অস্তিত্ব সংকটে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নেত্রকোনায় ধর্ষণের পর অন্তঃসত্ত্বা 12 বছরের শিশু। মামলার পর 13 দিন বারবার অবস্থান পরিবর্তন করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগর। আত্মগোপনে থাকা অভিযুক্তকে বুধবার অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র্যাব। অবশেষে ধরা পড়েছে ধর্ষণে 12 বছরের শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর। মামলার 13 দিন পর বুধবার তাকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করে র্যাব। শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। শিশুটি তার নানির কাছে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। ধর্ষণে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায় সাগর। টাকা দিয়ে মীমাংসাও করতে চেয়েছিলেন তিনি। এতে শিশুটির মা রাজি না হলে মাদ্রাসা বন্ধ করে আত্মগোপনে চলে যান সাগর। সংবাদ সম্মেলনে র্যাব 14 অধিনায়ক জানান, মামলা হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাগর। গ্রেফতার এড়াতে বারবার পরিবর্তন করে অবস্থান। গাজীপুর সদর ও টঙ্গী ঘুরে গৌরীপুরে আশ্রয় নেয় সে। গ্রেফতার এড়াতে এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গৌরীপুরে ট্রেস করেছি। র্যাব বলছে সাগরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করবেন তদন্ত কর্মকর্তা। পাশাপাশি অন্য কোনো শিশুকে সে নির্যাতন করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাকে, বা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি। শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসীও। নেত্রকোনা জেলার মদন থানায় ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। টাকা দিলেই সরকারি চাকরি নিশ্চিত, এমন প্রলোভনে নতুন নতুন ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র। বিগত 15 বছরে এমন চক্রের হাতে জিম্মি অনেক পরিবার। জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে দুর্বল বা ব্যর্থ প্রার্থীদের টার্গেট করত তারা। দেয়া হতো প্রক্সি পরীক্ষা থেকে শুরু করে কেন্দ্রে উত্তর সরবরাহের নিশ্চয়তা। পরীক্ষার্থীর সহায়তায় ব্যবহার করা হতো বিশেষ ইলেকট্রনিক ডিভাইস। এজন্য জনপ্রতি 5 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত করতে হয় চুক্তি। স্বপন আহমেদের প্রতিবেদন। একটি সরকারি চাকরি যা হাজারো তরুণের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছে প্রতারণার সিন্ডিকেট। সময়ের সাথে সাথে জালিয়াতির কৌশলেও এসেছে বদল। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস থেকে পরীক্ষার কেন্দ্রে প্রক্সি প্রার্থী ব্যবহার সবই চলে চক্রের ইশারায়। কখনো কখনো অবৈধ ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হয় পরীক্ষার্থীকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে করা হয় এমন প্রতারণা? চক্রটি প্রথমে চাকরি প্রত্যাশী দুর্বল ও ব্যর্থ প্রার্থীদের টার্গেট করে যোগাযোগ স্থাপন করে। চাকরির নিশ্চয়তায় 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত চুক্তি হয়, যা কখনো কখনো 20 লাখ টাকা পর্যন্ত হয়। নেওয়া হয় অগ্রিম টাকা। কখনো যোগ্য একজনকে ভুয়া পরিচয়ে পরীক্ষায় বসানো হয়, কখনো ছবি বা বায়োমেট্রিক জালিয়াতিও করা হয়। এসবেও সুবিধা করতে না পারলে নেওয়া হয় আরও ভয়ঙ্কর আশ্রয়। ক্ষুদ্র ব্লুটুথ ডিভাইস কানের ভেতরে প্রবেশ করানো হয়, আর শরীরের বিভিন্ন অংশে লুকানো থাকে রিসিভার, যার মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পৌঁছে যায় পরীক্ষার্থীর কানে। প্রতি বছর হাজারো চাকরি প্রত্যাশী মেধাবী তরুণের স্বপ্ন ভঙ্গ হচ্ছে কিছু অসাধু চাকরি সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট যারা চাকরি প্রত্যাশীদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তুলে দিচ্ছে এ ধরনের ইলেকট্রিক ডিভাইস। এই ডিভাইসগুলোর এমনভাবে শরীরে লুকানো থাকে যা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই। এই ডিভাইসগুলোর মাধ্যমে খুব সহজে পরীক্ষার হলে বসেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছে এই সকল প্রার্থীরা।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমন্বিত নাবিক পরীক্ষার কেন্দ্রে অবৈধ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় 9 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে এই কানের ভিতরে ইয়ারফোন থাকে এবং বডির সাথে ডিভাইস থাকে, যার মাধ্যমে এবং ডিভাইসের মধ্যে সিম থাকে, এইগুলো দিয়ে তারা বাড়ি থেকে কোনো মাধ্যম দিয়ে তাদের কথাবার্তা আদান প্রদান হয় এবং সেখান থেকে তারা তথ্য নিয়ে পরীক্ষা দেয়। এমন চক্রের মূল হোতাদের ধরা না গেলে শুধরাবে না সিস্টেম, এমন অভিমত অপরাধ বিশ্লেষকদের। যাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে কি শাস্তি নেওয়া হচ্ছে, সেই শাস্তিকে আসলে সহনশীল শাস্তি নাকি দৃষ্টান্তমূলক শাস্তি? দৃষ্টান্তমূলক শাস্তি নিলে তখন এটা অন্যরা এই ধরনের উপায়গুলো অবলম্বন করতে ভয় পাবে। প্রযুক্তি দিয়েই ডিজিটাল অপরাধী চক্রের তৎপরতা থামাতে হবে বলেও অভিমত এই বিশ্লেষকের। চক্র অনুসন্ধান করার এক ধরনের অপরাধমূলক। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। শনিবার ঢাকায় আসছে বৃষ্টির মরদেহ। এবার গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। ডিএমপি কমিশনার বলছেন, জাল টাকার কারবারিরা আছে গোয়েন্দা নজরদারিতে। কোরবানির ঈদ ঘিরে বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, কোরবানির পশু আনা নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। হাটকে কেন্দ্র করে সড়কে যানজট ঠেকাতেও নেওয়া হয়েছে পরিকল্পনা। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না। সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। পুরো গাবতলী হাট আশপাশের সড়ক পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। হাট কেন্দ্রিক বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের নেয়া পদক্ষেপের কথা জানান। বলেন, জাল টাকার কারবারিরা আছে গোয়েন্দা নজরদারিতে। জাল নোট যাতে কেউ সরাইতে না পারে বা জাল নোটের কারবারি কিছু না করতে পারে, সেজন্য আমাদের স্পেসিফিক গোয়েন্দা তথ্য দিয়ে কারা কারা এটা করে তাদেরকে ধরার জন্য অভিযান চলবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এবার পশুর হাটের ইজারা দেয়া হয়েছে। আমরা গরু হাটগুলো সম্পূর্ণ স্বচ্ছভাবে ইজারা দিয়ে থাকি। ইজারা দেওয়ার আগে কিন্তু পত্র পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমে যিনি সর্বোচ্চ করদাতা হয়, দরদাতা হয় এবং তাদের কাগজপত্র যদি সব সঠিক প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা কিছু শর্ত থাকে, সেই শর্ত আরোপ করে আমরা তাদেরকে ইজারা দিয়ে থাকি। ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও মোতায়েন থাকবে পশুর হাটে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে গবাদি পশু প্রস্তুত করতে ব্যস্ত নওগাঁর খামারিরা। জেলায় এবার প্রায় ৩৯,০০০ খামারে লালন পালন করা হয়েছে প্রায় ৮ লাখ গবাদি পশু। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম আর ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। বিস্তারিত এমআর রকির রিপোর্টে। পরম মমতায় চলছে খামার পর্যায়ে বিশাল দেহি সব গরুর পরিচর্যা। নওগাঁর ছোট বড় ৩৯,০০০ খামারের চিত্র এখন ঠিক এমনই। কোরবানির বাজারে কাঙ্ক্ষিত দাম পেতে পশুর শেষ মুহূর্তের নিবিড় পরিচর্যায় ব্যস্ততায় খামারি ও শ্রমিকরা। ছোট বড় মিলিয়ন ৯৯টা গরু আছে। আমরা আশা করছি তো এবছর ঈদের মধ্যে যদি বাজারটা একটু ওঠে তাহলে আমরা খামারিরা টিকে থাকবো। রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা দেখা দেয়, আমরা যেন রাস্তাঘাটে সঠিকভাবে আমরা যেন বাইরে গরু নিয়ে যেতে পারি এবং সঠিকভাবে বেচতে পারি। খামারিরা বলছেন, ১ লাখ টাকা থেকে শুরু করে ১০ মণ ওজনের ৩ থেকে ৪ লাখ টাকার দৃষ্টিনন্দন লাল ষাঁড়ের দিকে নজর সবার। তবে গোখাদ্যর চড়া দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে শঙ্কিত খামারিরা। সেই সঙ্গে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধে কঠোর দাবি জানিয়েছেন তারা। গরু ছাগল ভেড়া প্রায় দিছে ৩ থেকে ৩,৫০০ মানে কোটি টাকার মতো মানে ট্রানজাকশন হবে যদি সুষ্ঠুভাবে যদি আপনার দেশে ব্যবস্থাপনাগুলো আমরা ঠিক থাকে। ঈদের হাটে খামারিরা যেন লোকসানে না পড়ে সেদিকে খেয়াল রাখার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। আমাদের একটা নির্বিঘ্ন যোগাযোগ রাখা, যে কোনো ধরনের গরু আসতেছে কিনা বা পশু আসতেছে কিনা অবৈধ পন্থায় সরকারি আইন এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় কোরবানি ঈদকে ঘিরে এবার প্রায় ৮ লাখ গবাদি পশু খামার পর্যায়ে লালন পালন করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা।
নওগাঁ থেকে এমআর রকি, সময় সংবাদ। কয়েক দফা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে যানজটের নগরী ঢাকার আশীর্বাদ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। চলতি বছরের শেষ নাগাদ পুরো কাজ শেষ করার কথা জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। এদিকে টোল প্লাজায় যানজটের ভোগান্তি এড়াতে সম্প্রতি স্থাপন করা হয়েছে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম, যা এক্সপ্রেসওয়ের গতি আরও বাড়িয়েছে। খলিলুর রহমানের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। যানজট এড়াতে উড়াল সড়কের নতুন যুগে এখন রাজধানী ঢাকা। কয়েক দফা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ১৯ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ২০০৯ সালে সরকারি বেসরকারি অংশীদারিত্বে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। তবে ২০২৪ সালে শেয়ার নিয়ে দ্বন্দ্বে মুখ থুবড়ে পড়ে উড়াল সেতুর নির্মাণ কাজ। মামলা গড়ায় আদালত পর্যন্ত। সকল প্রতিকূলতা কাটিয়ে প্রায় বছরখানেক বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযজ্ঞ। ৩ ধাপে চলমান কাজের প্রথম ধাপ বিমানবন্দরের কাওলা থেকে বনানী রেল ক্রসিং পর্যন্ত শতভাগ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে বনানী রেল ক্রসিং থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত ৮০% কাজ সম্পূর্ণ। তৃতীয় ধাপে মগবাজার রেল ক্রসিং থেকে শুরু করে কুতুবখালী অর্থাৎ চট্টগ্রামের হাইওয়ে পর্যন্ত মাত্র ২০% কাজ শেষ হয়েছে। উড়াল সেতুর যে অংশ চালু রয়েছে তার গতিময়তা বাড়াতে যুক্ত হয়েছে ইটিসি পদ্ধতি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ভোগান্তি এড়াতে সম্প্রতি চালু করা হয়েছে ইটিসি পদ্ধতি। এই পরিষেবার মাধ্যমে গাড়ির চালকদের দীর্ঘ সময় দাঁড়িয়ে আর টোল দিতে হচ্ছে না। সেতু কর্তৃপক্ষের ভাষ্য, প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। এর মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী তারা। আর সেতু নিরাপত্তা বিভাগ জানায়, দুর্ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ১ বছর আমরা মামলার কারণে কাজ করতে পারেনি, হাতের এরিয়ায় বিশেষ করে। আমাদের প্রজেক্টের মেয়াদ ধরা আছে ডিসেম্বর ২০২৬, অর্থাৎ এই বছরের শেষ পর্যন্ত আছে। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা এটাকে এগিয়ে নিতে পারবো। ভিডিও মামলা শুরু হওয়ার পরে যখন এটা মানুষ জানাজানি হয়েছে যে ভিডিও মামলা হচ্ছে, তো ল এনফোর্সমেন্ট যখন শুরু হয়েছে তখন এটা কমে এসছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পুরোপুরি সম্পূর্ণ হলে কমবে যানজট, বাঁচবে সময়, সচল হবে অর্থনীতির চাকা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ব্যবসার খরচ কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চায় সরকার। এলডিসি উত্তরণ মাথায় রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে সার্কুলার অর্থনীতি নিয়ে সেমিনারে উদ্যোক্তারা বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান জরুরি। দেশে তৈরি পোশাক খাত থেকে বছরে প্রায় ৬ লাখ টন টেক্সটাইল বর্জ্য উৎপাদিত হয়। এর মাত্র ৫% পুনর্ব্যবহার করতে পারেন উদ্যোক্তারা। টেক্সটাইল বর্জ্যের প্রক্রিয়াকরণ সংকট নেতিবাচক প্রভাব ফেলছে শিল্প ও পরিবেশে। তাই সক্ষমতা বাড়িয়ে কাঁচামালের অপচয় কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান চান উদ্যোক্তারা। We are facing challenges in terms of sales of this waste, which is mostly influenced by local political leaders. We have a mechanism of modality of business, how maximize we can use the waste of this our textile goods. বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমই এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনায় সার্কুলার ইকোনমিতে বিনিয়োগের আগ্রহ জানায় ইউরোপীয় ইউনিয়ন। জানানো হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে এটি সহায়ক হবে। Are working with the Ministry of Commerce and BGMEA on policy development, and the European Investment Bank has within this project signed a 60 million euro loan with BRAC Bank to provide financing for circular investments going to SMEs in this country. এলডিসি উত্তরণ হলে স্বল্প সুদের ঋণ সুবিধা হারাবে বাংলাদেশ, শেষ হয়ে যাবে বিশেষ বাজার সুবিধা। এমন পরিস্থিতি মোকাবিলায় বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। Challenges will face, number one, we'll lose concessional loans. Number two, as a member of LDC, the privileged access we are entitled to or have been extended to by our trade partners. লজিস্টিক খরচ কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর কথাও জানান মন্ত্রী। Bangladesh is already moving in this direction. এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কাঁচামাল সংকটে বন্ধ হওয়ার 23 দিন পর চালু হতে যাচ্ছে
দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এর মধ্যে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। বিপিসি জানিয়েছে শুক্রবার থেকে পরিশোধন শুরু করবে ইস্টার্ন রিফাইনারি। শাখাওয়াতুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। MT9 মিয়া বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙ্গর করার পর বিপিসির কর্মকর্তারা জাহাজে গিয়ে আমদানিকৃত ক্রুড অয়েল পর্যালোচনা করেন। এরপর শুরু হয় ক্রুড অয়েল লাইটারিং কার্যক্রম। 8টি লাইটার জাহাজের মাধ্যমে এসব ক্রুড অয়েল নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী ডলফিন জেটিতে। আমরা আশা করছি যে 9 থেকে 10 দিনের মধ্যে এই তেল সরবরাহ সম্পন্ন করা সম্ভব হবে। পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এই 2টি ইউনিটের প্রতিদিন 4000 মেট্রিক টনের বেশি অকটেন, পেট্রোল, ডিজেল এবং ফার্নেস অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করে ডিলারের মাধ্যমে বাজারজাত করা হতো। এই যে ক্রুড অয়েল আসলো 1 লাখ টন, এতে দিয়ে ইস্টার্ন রিফাইনারি হয়তো বড় জোর 25 দিন এরকম যেতে পারে। তো এর মধ্যে আবার নতুন ক্রুডের চালান আনতে হবে। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোড করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভাড়া করা ট্যাঙ্কার MT9 মিয়া 20 এপ্রিল ভেড়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে। বহুল আলোচিত হরমুজ প্রণালী এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী এই বন্দরটি বেছে নেওয়া হয়েছিল। 21 এপ্রিল চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি সৌদি আরব ছেড়ে আসে। ইন অ্যাডিশন এই মাসের 10 তারিখে আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজার এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। ইস্টার্ন রিফাইনারির 3 নম্বর ইউনিটটি চালু থাকলো সেখানে সামান্য পরিমাণে বিটুমিনের পাশাপাশি পেট্রোল ও অকটেন উৎপাদন হতো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে আসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে জানাজা নামাজ হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জামিল আহমেদ লিমনের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী 8 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। বৃষ্টির সহপাঠী ও স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন 6 মে বুধবার ট্যাম্পার বে এরিয়া ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে হত্যার শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এখন পর্যন্ত $1,94,500 জমা হয়েছে। এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের 5 রাজ্যে এখন সরকার গঠনের প্রস্তুতি। পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলের নেতা ঠিক করতে কলকাতা যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসামে একই প্রক্রিয়া দেখবেন জেপি নাড্ডা। পুদুচেরিতে এনডিএ ফিরছে ক্ষমতায়। কেরালায় কংগ্রেসের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণের মেগা স্টার থালাপতি বিজয়ের দল। আরও জানাচ্ছেন সুব্রত আচার্য।
পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রথম ধাপ পরিষদীয় দলনেতা নির্বাচন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে সেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। নিয়ম অনুযায়ী নবনির্বাচিত বিধায়করা বৈঠকে বসবেন। সেখানে যিনি পরিষদীয় দলের নেতা হবেন তিনি মুখ্যমন্ত্রী পদে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন। বিজেপির কাছে এই প্রক্রিয়া রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাংলায় তাদের প্রথম সরকার। তাই শুধু নেতা নির্বাচন নয়, বরং অমিত শাহর উপস্থিতিতে মন্ত্রিসভার প্রাথমিক রূপরেখাও তৈরি হবে এদিন। মুখ্যমন্ত্রীর পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। রাজ্যে গত কয়েক বছর ধরে তিনি বিজেপির প্রধান মুখ। বিরোধী দলীয় নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে সরব ছিলেন। ভবানীপুরে মমতাকে হারানোর পর তার মুখ্যমন্ত্রীর দাবি আরও জোরালো হয়েছে। তবে শেষ মুহূর্তে বিজেপি চমক দিতেও পারে, আর সম্ভাব্য মন্ত্রিসভা হতে পারে 40 সদস্যের। সেখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ভারসাম্য, নারী সদস্য এবং সংগঠনের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফলাফলকে ঐতিহাসিক ও চূড়ান্ত প্রভাবশালী বলেও উল্লেখ করেন তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। চ্যাম্পিয়ন্স লিগের খবর। 20 বছরের অপেক্ষার অবসান ঘটালো আর্সেনাল। বুকাও সাকার নৈপুণ্যে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গানার্স। প্রথম লেগে 1-1 সমতার পর লন্ডনের এমিরেটসের সেমিফাইনালের দ্বিতীয় লেগে দু দলের সামনেই জয়ের মিশন। পাল্টা আক্রমণে ম্যাচের শুরু থেকেই টান উত্তেজনা। তবে ঘরের মাঠে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মিকেল আর্তেতার শিষ্যরা। 44 মিনিটে বুকাওয়ে সাকার গোলে এগিয়ে যায় গানার্স। এরপর দুদল একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়ে 2 লেগ মিলে 2-1 ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের আরও খবর। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি বায়ার্ন মিউনিখ। জার্মানির অ্যালিয়েন্জ অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। পার্ক দ্য প্রিন্সেসে প্রথম লেগে দেখেছে গোল উৎসব। রুদ্ধশ্বাস ম্যাচে 5-4 গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় লেগে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে নিজেদের মাঠে বাভারিয়ানরা সবসময় ভয়ঙ্কর প্রতিপক্ষ। ছোট লিড ধরে রাখার চ্যালেঞ্জে বেশ সতর্ক প্যারিসিয়ান বস লুই এনরিকে। অন্যদিকে এই মৌসুমে বুন্দেসলিগায় 116 গোল করা বায়ার্নের আক্রমণ ভাগ দুর্দান্ত, তবে রক্ষণের দুর্বলতা স্পষ্ট। শেষ 6 ম্যাচে 16 গোল হজম করেছে বায়ার্ন। এরপর আক্রমণাত্মক ফুটবল খেলার ইঙ্গিত দিয়েছেন বায়ার্ন কোচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামে থামছে না মৃত্যু, নতুন সংকট, পরীক্ষার কিট স্বল্পতা, 1 সপ্তাহে সমাধানের আশা। দেশে এলো 15 লাখ টিকা, প্রকোপ বাড়লে মোবাইল হাসপাতাল চালুর ঘোষণা মন্ত্রীর। পুশিন ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চলছে কূটনৈতিক তৎপরতা, জানালেন মির্জা ফখরুল। এবং মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল সরকার, দেশের স্বার্থ রক্ষা করবেন প্রধানমন্ত্রী, জানালেন উপদেষ্টা। বাণিজ্য বাড়াতে সব দেশের সঙ্গেই চলছে আলোচনা। এই ছিল দুপুরের সময়ের পর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন শব্দব নিবিড়। যশো, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।